আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা হচ্ছে অ্যাসিড কার বা অম্লকারক যে থিওরিটা আছে এটা পড়বো। তো এটা তোমরা আজকে ক্লাসে হয়তো অনেকে বুঝো নাই, সেজন্য আমি ভাবলাম যে ক্লাসটি তোমাদের জন্য আবার রেকর্ড করি। তো আসো আমরা ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি। তো তোমাদের প্রথমত বুঝতে হবে যে অ্যাসিড কারের তিনটা মতবাদ কেন আসলো। তিনটা মতবাদ কেন আসলো এটা একটু বুঝতে হবে। কারণ আমরা কখনো কোনো জিনিস একাধিক কেন নিই, যখন একটা দিয়ে কাজ হয় না তখন আমরা সেকেন্ডবার ট্রাই করি, থার্ডবার ট্রাই করি। ঠিক একই রকমভাবে অ্যাসিডের প্রথমে একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল, যেটা আর্হেনিয়াস তত্ত্ব বা আর্হেনিয়াস মতবাদ। এটা দিয়ে দেখা গেল যে পৃথিবীর সকল উপাদানকে অ্যাসিড কার এই ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে না। তো পরবর্তীতে আবার কি করা হলো, পরবর্তীতে আবার ব্রনস্টেড লরি নামে একজন বিজ্ঞানী আসলো, উনি এক ধরনের মতবাদ দিল। পরে লুইস এসে আবার ঠিক করলো, অর্থাৎ তিনটা মতবাদের এখানে ব্যাপারটা ঘটলো আর কি। তো আমরা একটু অ্যাসিড কার থিওরির যে তিনটা থিওরি আছে এটা এমসিকিউতে আসে, এটা বুঝবো। তো এখন আরও একটা ব্যাপার বুঝবো হলো যে আর্হেনিয়াস মতবাদ জিনিসটাকে আমি এখানে বোঝার সুবিধার্থে একটু সহজে বলে রাখি। প্রথমত আর্হেনিয়াস মতবাদ যেটা আছে এটার জন্য একটা কথা তোমরা মনে রাখবা, সেটা হলো যে এটা জলীয় দ্রবণে এটা প্রযোজ্য আর কি। তো ও আর্হেনিয়াস কি বলছে, তুমি যদি একটা অ্যাসিড কাকে বলবা, অ্যাসিড যদি জলীয় দ্রবণে কেউ যদি H+ আয়ন দান করে তাকে তোমরা অ্যাসিড বলবা। যেমন HCl কে আমরা একটা অ্যাসিড বলি, কি কারণে দেখো তো, HCl কে যদি তুমি ভাঙো তাহলে তুমি পাবা H+ আর Cl-। তাহলে এই যে এখানে H+টা হয়ে গেছে, এই কারণে এটাকে তোমরা অ্যাসিড বলতেছো। একই রকমভাবে তোমরা H2SO4 কে যদি তোমরা ভাঙো তাহলে এখান থেকেও কি পাবা, 2H+, অর্থাৎ H+ পাওয়া যাচ্ছে, SO4 2-। অর্থাৎ এখানে কিন্তু আবার অ্যাকুয়াস সলিউশন এটা থাকতে হবে। তো একই রকমভাবে দুইটা ঘটনা তোমরা মনে রাখার জন্য আবার যদি বেস বা ক্ষারক কারা, যারা জলীয় দ্রবণে OH- দান করে। তো এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলেছি, খুব সোজা। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটাকে তুমি ভাঙো, একটা সোডিয়াম প্লাস আর এখানে OH-। তো এখানে যেহেতু OH- পাওয়া গেছে জলীয় দ্রবণে, এটা কিউ, তাহলে এটাকে তোমরা বলতে পারো এটা হলো একটা ক্ষার। তো এটাই হলো যে মূলত আর্হেনিয়াস তত্ত্বের কথা। এখানে মেইন তিনটা জিনিস, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তারা অ্যাসিড, যারা জলীয় দ্রবণে OH- দান করে তারা হলো ক্ষার। তবে অবশ্যই কন্ডিশন হলো তাকে জলীয় দ্রবণে হতে হবে। এখন এই যে আর্হেনিয়াস তত্ত্ব পরবর্তীতে দেখা গেলো এই তত্ত্বের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতাগুলো পরীক্ষা তোমাদের আসে, আমি এখানে আগে থেকে লিখে রেখেছি। তো আর্হেনিয়াস যেটা বলছে যে জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা অ্যাসিড, OH- দান করলে ক্ষার। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা শুধুমাত্র জলীয় দ্রবণের দিয়ে যদি আমরা করি, তাহলে জলীয় দ্রবণ ছাড়া অন্য যে কোনো জায়গায় যে অ্যাসিড বা ক্ষার আছে তাদেরকে আমরা কিভাবে নির্ণয় করব। তো সেজন্য প্রথম সীমাবদ্ধতা হলো এটি কেবল জলীয় দ্রবণে প্রযোজ্য, অন্য কোথাও প্রযোজ্য না। তাহলে দ্বিতীয় কথা হলো FeSO4, এখানে তো কোনো H+-এর ব্যাপার বা OH- ব্যাপার এটা নাই। জিঙ্ক সালফেট, কপার সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা জলীয় দ্রবণে কেন অম্লধর্মী, অর্থাৎ ওর কথা অনুসারে তো এটা H+ আয়ন দান করলে অম্লধর্মী হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো কোনো H+ই নেই, তাহলে এটা তো অম্লধর্মী হওয়ার কথা না। বা এটা কেন অম্লধর্মী হয়েছে এটার ব্যাখ্যা আর্হেনিয়াস দিতে পারে না, সেজন্য এটা একটা সীমাবদ্ধতা। দ্বিতীয় নম্বর কথা, NO2CO3 সোডিয়াম কার্বনেটের দ্রবণ দেখা গেছে এটা একটা ক্ষারধর্মী, অথচ সোডিয়াম কার্বনেটে এখানে তো কোনো OH- অস্তিত্ব নাই। হ্যাঁ, তাহলে এটা কেন ক্ষারধর্মী হলো, এই ব্যাখ্যাটাও কে দিতে পারে না, আর্হেনিয়াস দিতে পারে না। তো এই দুইটা জিনিস হচ্ছে আর্হেনিয়াসের সীমাবদ্ধতা। এরপর হলো গ্যাসীয় অবস্থায় কোনো অম্ল বা ক্ষারের ধর্ম কীরকম হবে এটা কিন্তু সেটা ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয় কথা হলো জলীয় দ্রবণে H+-এর অস্তিত্ব কিন্তু নেই। খেয়াল করো কীরকম, আমরা যদিও এতদিন সব সময় বলে আসছি কী ধরনের বলো তো, একটা H+ H2O-কে ভাঙো তাহলে তুমি এটাকে কি পাও, H+ পাওয়ার হচ্ছে OH-। তো সরাসরি আসলে H+কে পাওয়া যায় না, H+ আসলে পাওয়া যায় H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন হিসেবে। তো যেখানে জলীয় দ্রবণে H+-এর অস্তিত্বই নেই সেখানে H+-এর উপর ভিত্তি করে একটা তথ্য দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, তো সেজন্য হলো যে এই জিনিসটাও এখানকার জন্য একটা লিমিটেশন হিসেবে ধরা হয়। তো আমরা পরীক্ষার জন্য মোটামুটি কি মনে রাখবো, এটা কেবল জলীয় দ্রবণে প্রযোজ্য। ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, কপার সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন অম্লধর্মী সেটা ব্যাখ্যা করতে পারে না। সোডিয়াম কার্বনেট কেন ক্ষারধর্মী সেটাও ব্যাখ্যা করতে পারে না। গ্যাসীয় অবস্থায় এই ধরনের এটার কী হবে ঘটনাটা সেটার ব্যাখ্যা করা যায় না। একই রকমভাবে কোনো একটা জলীয় দ্রবণে আসলে H+-এর অস্তিত্ব নেই, যার অস্তিত্ব আছে সেটা হলো হাইড্রোনিয়াম আয়নের। তাহলে অস্তিত্বটা এমন একটা জিনিস নিয়ে ব্যাখ্যা দেওয়াটা আসলে কতটুকু ঠিক এটারও ঠিক কোনো কারণ বলা যায়নি। সেজন্য এই জিনিসগুলো হলো যে আমাদের আর্হেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা। তো আশা করি তোমরা এগুলো শিখে ফেলবা, তো শিখে ফেললে তোমরা এগুলো পারবা। পরবর্তীতে আমরা আসছি ব্রনস্টেড লরি মতবাদ। ব্রনস্টেড লরিও একজন সায়েন্টিস্ট। এই ব্রনস্টেড লরি এসে আর্হেনিয়াসের যে থিওরি ছিল তার একটা কথা আমরা মেনলি যদি বলি, সে মেনলি যে থিওরিটা ছিল সেটা হলো যে
যারা জলীয় দ্রবণ হতে হবে। তো এটা একটা খুব লিমিটেড এরিয়া হয়ে যায়। তো এই লিমিটেড এরিয়াটাকে ক্রস করার জন্য এই ব্রনস্টেড লরি এসে একটা মতবাদ দিলেন। সে বলল যে অম্ল বা অ্যাসিড হবে তারা যারা শুধু H+ দান করবে, H+ দান করলে তারা অ্যাসিড, হ্যাঁ, আর যারা হলো H+ গ্রহণ করবে তারা হলো ক্ষার। তো এই দুটো জিনিস আমরা মনে রাখবো, H+ দান করলে তারা অ্যাসিড আর গ্রহণ করলে সেটা হলো ক্ষার। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের একটু বুঝতে হবে। প্রথমত আমরা বললাম H+, HCl অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, এই জিনিসগুলো কেন অ্যাসিড একটু পরে আমরা সেটা বুঝতে পারবো। তবে এটার সাকসেসিভ দিকটা হলো যে এটার এই ক্ষেত্রে যে জলীয় দ্রবণের কথাটা সবসময় প্রযোজ্য না। এটা জলীয় দ্রবণ না হলেও এই মতবাদ দিয়ে অ্যাসিড এবং ক্ষারকে ব্যাখ্যা করা যায়। তো আমরা এখানে যে উদাহরণগুলো দেখলাম এগুলো হয়তো আমাদের মনে হচ্ছে এগুলো তো আমরা একটু আগে আরহেনিয়াস তত্ত্বেও বললাম এরা অ্যাসিড। তো এটা ব্রনস্টেড লরি মতবাদ অনুসারে কেন অ্যাসিড সেটা আমাদেরকে মনে রাখতে হবে। H+ দান করলে অ্যাসিড, এটা মনে রাখতে হবে। H+ মানে কিন্তু প্রোটন, হ্যাঁ, H+ প্রোটন দান করলে, প্রোটন দান, এটা একটু মাথায় রাখতে হবে। প্রোটন দিয়ে ফেললে, H+ দিয়ে ফেললে সে অ্যাসিড, ওকে। তো H+ যদি দিয়ে ফেলে সে অ্যাসিড, আর গ্রহণ করলে ক্ষার, দিয়ে ফেললে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষার, এটা মনে রাখবো। এইটা মনে রেখে আমি যদি তোমাদেরকে এখানে যেটা দেখালাম আর কি, ধরো এটা একটা রিয়াকশন, সেখানে রিয়াকশনটা ঘটছে যে H+ এর সাথে তোমার HCl এর সাথে NH3 এর একটা বিক্রিয়া। তো এখানে কি ঘটেছে দেখো, এই বিক্রিয়ার মধ্যে HCl কিন্তু একটা অ্যাসিড এবং অ্যামোনিয়া একটা ক্ষার। কিন্তু কিভাবে এটা ক্ষার হয়েছে? এটা ব্রনস্টেড লরি মতবাদ অনুসারে এটা ক্ষার হয়েছে। কিভাবে দেখো তো, এই যে HCl যে আছে, HClটা ছিল, সে কি করছে এখানকার H+টাকে ছেড়ে দিয়ে সেই বিক্রিয়ায় ক্লোরিন হিসেবে আছে। তার মানে সে এই যে HClটা এখানে ছিল সে কিন্তু H+কে ছেড়ে দিয়েছে, অর্থাৎ প্রোটন দান করে ফেলেছে। সেই জন্য এই HCl এখানে কিন্তু একটা অ্যাসিড। আমরা একটু আগেই পড়ে আসছি, সেটা জলীয় দ্রবণ হোক অজলীয় দ্রবণ হোক, কেউ যদি HClকে ছেড়ে দেয় তাহলে সে অ্যাসিড, আর যদি কেউ HClকে গ্রহণ করে সে হলো ক্ষার। তাহলে এইখানে আবার খেয়াল করো অ্যামোনিয়া কেন ক্ষার হয়েছে। এই যে দেখো অ্যামোনিয়া NH3 কিন্তু, তাহলে সেই যে এখানে একটা H+কে গ্রহণ করে সে এখানে কি হয়েছে NH4+ হয়েছে, সেই জন্য সে এখানে একটা ক্ষার। তো আশা করি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারছো। অর্থাৎ তোমরা ব্রনস্টেড লরি মতবাদ অনুসারে এটাই দেখবা যে কে H+কে গ্রহণ করলো, কে H+কে ছেড়ে দিল। এটা যে ছেড়ে দিল সেটা কেমনে বুঝলা, এই যে HCl ছিল, তাহলে HCl থেকে যদি সে Cl এ কনভার্ট হয় তাহলে তো সে H+কে ছেড়েই দিল, তাহলে ছেড়ে দিল সেজন্য এ হবে এখানকার জন্য অ্যাসিড। আর একটা কি ছিল অ্যামোনিয়া NH3, সে একটা H+কে গ্রহণ করেছে, তাহলে সে কি হবে NH4+, তাহলে সে এখন একটা কি হিসাবে কাজ করছে বলতো, ক্ষার। তো আশা করি আমরা ব্রনস্টেড লরি মতবাদ অনুসারে কীভাবে হয় এটা দেখলাম। আমরা আরও একটা উদাহরণ দেখি যাতে আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝি ব্রনস্টেড লরি ক্ষার কীভাবে হয়। দেখো তো এখানে আবার অ্যামোনিয়া আছে, তো এই অ্যামোনিয়া যে আছে সেও আবার এখানে একটা H+ গ্রহণ করে এখানে অ্যামোনিয়াম আয়ন হয়েছে। আবার H2O যে ছিল পানি, তাহলে পানি থেকে সে কি হয়ে গেছে দেখো তো OH-, তাহলে সে H2ওর মধ্যে H+ আর OH- ছিল, তাহলে সেখানে H+টাকে সে ছেড়ে দিয়েছে, দান করেছে, তাহলে দান করে সে কি হয়েছে OH- কনভার্ট হয়েছে। যেহেতু OH- কনভার্ট হওয়ার সময় এই পানিকে কি করতে হয়েছে, একটা H+কে ছেড়ে দিতে হয়েছে, সেই জন্য এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করেছে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা একটা লুইসের এটা একটা সীমাবদ্ধতা আছে দুইটা, সেটা একটু বলি তোমাদের পরীক্ষায় আসে। তো প্রথমত আরহেনিয়াসের যে মতবাদটা ছিল সেটার সীমাবদ্ধতা পাওয়া গেছে, তো সেই জন্য আবার কোনটা আসলো ব্রনস্টেড লরি থিওরিটা আসলো। এরপরে ওরও কিছু সীমাবদ্ধতা পাওয়া গেছে। সেই প্রথম সীমাবদ্ধতা হলো যেমন ধাতুর অক্সাইড, আমরা যেটাকে বলি কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড SO2 NO2 এরা কেন অম্লধর্মী এটার ব্যাখ্যা কিসের মাধ্যমে দেওয়া যায় না, ব্রনস্টেড লরি থিওরি অনুসারে দেওয়া যায় না। দ্বিতীয় কথা, ধাতুর অক্সাইড যেমন সোডিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, বেরিয়ামের অক্সাইড এরা কেন ক্ষারধর্মী সেটা ব্যাখ্যা করা যায় না। তো এটা ছিল এর একটা খুবই চমৎকার সীমাবদ্ধতা আর কি, যেটা মারাত্মক লেভেলের। তো আর যারা অষ্টক সংকুচিত যৌগ, বিশেষ করে তোমাদেরকে আমি আজকে ক্লাসে বলেছি যে অষ্টক সংকোচন জিনিসটা কি, শেষ কক্ষপথে 8 থেকেও কম ইলেকট্রন থাকার পর যারা দেখায় বন্ধনের স্থিতিশীলতা দেখায় তারা কিন্তু কি এখানকার বলতো অষ্টক সংকুচিত যৌগ। তো এরা কিভাবে, এরা কেন অম্লধর্মী এইটার কিন্তু ব্যাখ্যা কে দিতে পারে না বলতো, এই যে আমাদের ব্রনস্টেড লরি মতবাদ অনুসারে এটা দেওয়া যায় না। আর প্রোটন আদান প্রদান ছাড়াও কিন্তু অ্যাসিড বেস রিঅ্যাকশন আছে। তো প্রোটন আদান প্রদান ছাড়াও যে প্রোটন অ্যাসিড বেস রিঅ্যাকশন আছে এগুলো কিভাবে হয় এর ব্যাখ্যাও কিন্তু এখান থেকে দেওয়া যায় না। তো তোমরা এই সীমাবদ্ধতাগুলো লিখবা। এরপরে যেটা আছে সেটা হলো যে লুইসের ইলেকট্রনীয় তত্ত্ব। লুইসের ইলেকট্রনীয় তত্ত্ব খুব সোজা, তোমরা ভাই মনে রাখবা
যারা এক জোড়া ইলেকট্রনকে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, তারা অ্যাসিড। আর যারা এক জোড়া ইলেকট্রনকে বর্জন করে বা আরেকজনকে দান করতে পারে, তাহলে তারা হলো ক্ষার। খেয়াল করো, অ্যাসিড হলো তারা যারা ইলেকট্রন যুগল গ্রহণ করবে, আর বেস বা ক্ষারক হলো তারা যারা ইলেকট্রন যুগল, আচ্ছা এটা মনে একটু ভুল হয়েছে, বেস এটা গ্রহণ হবে না, এটা হবে দান করবে, দান করবে। হ্যাঁ, তো আমরা একটু ব্যাপারটা একটু বুঝি। যেমন আমরা তোমাদেরকে এখানে কিছু উদাহরণ দিই। লুইস অ্যাসিড কারা? যেমন এটা একটা লুইস অ্যাসিড, এটা একটা লুইস অ্যাসিড, এটা একটা লুইস অ্যাসিড। তারা আমরা লুইস অ্যাসিড মানে কি বললাম, যারা ইলেকট্রনকে গ্রহণ করতে পারে। তাহলে বলো তো এরা কেন ইলেকট্রনকে গ্রহণ করতে পারে? আমি তোমাদেরকে একটু এই জিনিসটা একটু দেখাই, তাহলে তোমাদের জন্য বোঝাটা ইজি হবে। যেমন উদাহরণ হিসেবে বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই কিন্তু অষ্টক সংকুচিত একটা যৌগ, অর্থাৎ ওর শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। হ্যাঁ, তো চাইলে সে আরেক জোড়া ইলেকট্রনকে কী করতে পারে, গ্রহণ করতে পারে। যেহেতু তার আরেক জোড়াকে গ্রহণ করার ক্ষমতা আছে, সেজন্য এটা একটা হবে লুইস অ্যাসিড। দ্বিতীয় কথা, যেমন লুইস ক্ষারের কথা দেখো, FeCl5, এটা আমি আজকে ক্লাসে বলেছি। তো এর কিন্তু কি আছে বলো তো, মুক্ত জোড়া ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটা সে আরেকজনকে কি করতে পারে, এই জোড়াটাকে দান করতে পারে, সেজন্য এটা হলো একটা ক্ষারক। তো এরকমভাবে বেশ কিছু ক্যাটাগরিতে ক্ষারক এবং অ্যাসিডের ব্যাখ্যা করা যায়। যেমন যারা ক্যাটায়ন, তারা সবাই হচ্ছে তোমার লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, যেমন 2+ আয়ন এটা এরা। তারপরে এর উল্টো কথা, এটা তো আমি তোমাদেরকে বলেছি। তারপর অ্যানায়ন যারা আছে, তারা সবাই লুইস ক্ষার হিসেবে কাজ করে। তাহলে এগুলো আমি তোমাদেরকে বলেছি আর কি। তো তোমরা আশা করি যে এর মাধ্যমে লুইস অ্যাসিড, লুইস ক্ষার এবং ব্রনস্টেড ক্লোরি মতবাদ এগুলো সহজভাবেই বুঝতে পেরেছো। বিশেষ করে এখানে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের আগামী ক্লাসে দরকার হবে, সেটা হলো এই যে এই ব্যাপারটা, না এটা না, এইটা, এই ব্যাপারটা কিভাবে অ্যাসিড এবং ক্ষার হয় একটা জিনিস, যে কিভাবে প্রোটন গ্রহণ করে। তো এর মধ্যে একটা জিনিস বলে রাখি, এটাকে আমরা কিন্তু আবার প্রোটনীয় মতবাদও বলতে পারি বা ইলেকট্রনীয় মতবাদ। তো এই আর কি। তো আজকে আমরা এটা পর্যন্ত তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আমরা এটাকে কি বলা হয়, আর দুইটা চমৎকার জিনিস শিখবো। একটা জিনিসের নাম হলো অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, একটা পানি কেন উভয়ধর্মী পদার্থ, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো